আজকে আমার মা দারুণ একটা রান্না করতে চলেছে। যে রান্নাটা আমরা গ্রাম বাংলায় ভাষায় যেটা মাংসের চাইতে কোনো অংশে কম নয়। আমরা খাসির মাংস, পোল্ট্রির মাংস খেয়েছি। কিন্তু এটাও এক ধরনের আমরা মাংসই বলে থাকি। কারণ সুন্দর করে রাঁধতে জানলে কোনো অংশেই মাংসের ছাড়া কিন্তু কম নয়। যেটার কথা বলছি সেটা হচ্ছে এঁচোড়। এই এঁচোড় যদি ভালো করে রাঁধা যায় তাহলে কোনো অংশে মাংসের ছাড়া কম যায় না। মাংসের মতনই কিন্তু টেস্ট হয়। সেই এঁচোড়ের সাথে যদি চিংড়ি থাকে তাহলে তো পুরো জমে গেল। তো সেই রান্নাটাই আজকে দেখাতে চলেছি, যাকে বলা হয় এঁচোড় চিংড়ি। কীভাবে রান্নাটা করতে হয় সেটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। প্রথমে কাঁঠালগুলি কেটে নিচ্ছে মা, কেটে নিয়ে জলে দিয়ে দিচ্ছে। কাঁঠালটা কেটে ভালো করে জলে ধুয়ে নিতে হবে, কারণ সমস্ত সবজি জলে কিন্তু ধুয়ে নেওয়া উচিত। তো এরপর আলু কেটে নিতে হবে। আলুগুলো একটু বড় বড় করে কাটতে হবে, কারণ এই যে কাঁঠালগুলো আছে সেগুলো প্রেসারের মধ্যে দিতে হবে। তো আলু একটু বড় বড় না দিলে কিন্তু আলু গলে যাবে। তো এরপর আলু এবং কাঁঠালগুলো যেগুলো কেটে রাখা হয়েছে সেগুলো সমস্তটাই প্রেসার কুকারের মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে, এবং প্রেসার কুকার সমস্তটা দিয়ে তার মধ্যে কিন্তু পরিমাণ মতন জল দিয়ে দিতে হবে। কারণ প্রেসার কুকারে দিয়ে তারপরে জল দিয়ে সেই জলেই কিন্তু সেদ্ধ হবে এবং প্রেসার কুকারে কিন্তু সিটি দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ প্রেসার কুকারের মধ্যে সমস্ত কাঁঠাল এবং আলু দিয়ে প্রেসার কুকারের ঢাকনা এঁটে দিয়ে রীতিমতো কিন্তু চাপিয়ে দেওয়া হলো। তো এটা সিটি পড়বে, কাঁঠালটা সেদ্ধ হোক। ততক্ষণে আদা, রসুন, পেঁয়াজ এগুলো কেটে নিচ্ছে আমার মা। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে আদাগুলোকে কুচি কুচি করে কেটে রেখে দিল, এবং এরপরে পেঁয়াজগুলোকে কুচি কুচি করে কেটে রেখে দিতে হবে। অন্যদিকে কিন্তু রসুন ছাড়িয়ে নিতে হবে, কারণ রসুনও কিন্তু লাগবে। তো এদিকে প্রেসার কুকারের মধ্যে যে কাঁঠাল এবং আলু দেওয়া হয়েছিল সেগুলো সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হয়ে গেছে কিনা একবার হাত দিয়ে একটা জাস্ট দেখে নেবে যে সিদ্ধ হয়েছে কিনা। যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু ভালো লাগবে না খেতে। প্রপার সিদ্ধ হলে তবেই কিন্তু কাঁঠাল কিন্তু ভালো লাগবে খেতে। তো সিদ্ধ করা কাঁঠালগুলোকে একটা পাত্রে বের করে নিচ্ছে। বের করে নেওয়ার পরে তোমাদের প্রথমেই বলেছিলাম যে এটা কিন্তু এঁচোড় চিংড়ি হচ্ছে। তো যেহেতু কাঁঠালটাকে সিদ্ধ করে নেওয়া হয়েছে এবং চিংড়ি কটাকে এবার ভেজে নিতে হবে। তো যে রীতিমতো দেখতেই পাচ্ছ চিংড়ি আছে। তার আগে যে সমস্ত মশলাগুলো লাগবে সেগুলো বেটে নিচ্ছে আমার মা। প্রথমে জিরে, দেখো জিরে শিলনোড়া উপর দিয়ে বেটে নিচ্ছে। প্রথমে জিরে বেটে নেবে। এরপর যে আদাগুলো কুচি কুচি করে কাটা হয়েছিল সে আদাগুলো বেটে নিচ্ছে। আদাগুলো বেটে থালের উপর রেখে দিচ্ছে। এরপর রসুনগুলোকেও সেম একইভাবে বেটে রেখে দিতে হবে, এবং তারপরে যে পেঁয়াজগুলো কিন্তু বেটে নিতে হবে। পেঁয়াজ কিন্তু গোটা গোটা ওইভাবে দিলে কিন্তু হবে না। পেঁয়াজ বেটে নিলে কিন্তু স্বাদটা অন্যরকম হয়। তো এই সমস্ত মশলাগুলো তোমরা দেখতে পাচ্ছ। এই সমস্ত মশলা এবং দুটো লঙ্কা চিড়ে দিয়ে দেবে। এবার চিংড়ি মাছগুলো লবণ হলুদ মাখিয়ে চিংড়ি মাছগুলোকে প্রথমে ভেজে নিতে হবে। কিন্তু চিংড়ি মাছগুলো ভাজা দেখো স্টার্ট হয়ে গেছে। চিংড়ি মাছগুলো কড়াই দিয়ে ভালো করে একটু কড়াভাবে ভেজে নিতে হবে। দেখো চিংড়িগুলো কিন্তু ভাজা কমপ্লিট। তো চিংড়িগুলো ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে রাখবে এবং কড়াইয়ে তেল দেবে। তেল দেওয়ার পরে ফোড়ন দেবে, তেজপাতা ফোড়ন দিয়ে যেসব মশলাগুলো বেটে রাখা হয়েছিল সেই সব মশলাগুলো কিন্তু একে একে দিয়ে দিতে হবে। প্রথমে লঙ্কা দিতে হবে। প্রথমে লঙ্কা দেওয়ার পর তারপরে আদা বাটা, জিরে বাটা, এবং তার পরপরই কিন্তু রসুন বাটা, এবং তারপরে যে পেঁয়াজটা বাটা হয়েছিল পেঁয়াজ বাটার কিন্তু দিয়ে দেবে। সমস্ত মশলাগুলো কিন্তু একবারে তেলের মধ্যে কিন্তু দিয়ে ভালো করে মশলাটাকে কিন্তু কষাতে হবে। দেখো একটা কথা বলি, মশলা যতটা ভালো করে কষাবে রান্নার কিন্তু টেস্ট ততটা বাড়বে। মশলা যদি না কষিয়ে
রান্না করো তাহলে সেক্ষেত্রে কিন্তু রান্নায় টেস্ট আসবে না। যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে ততক্ষণ কিন্তু কষাতে হবে। মাঝপথে কিন্তু লবণটা দিতে ভুলবে না। লবণটা অবশ্যই কিন্তু দিয়ে দিতে হবে এবং তারপরে পরিমাণ মতন কিন্তু হলুদ দিয়ে দিতে হবে। হলুদের পরিমাণ যেন বেশি না হয়, তাহলে কিন্তু হলুদ কিন্তু একটা গন্ধ বের হবে এবং তারপরে হালকা একটু চিনি দিতে হবে। চিনিতে স্বাদের পরিমাণটা কিন্তু ব্যালেন্স করে রাখে, ঠিক আছে? এবং মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে যে কাঁঠাল এবং আলুটা সিদ্ধ করা হয়েছিল, সেই কাঁঠাল এবং আলুটা কিন্তু ওই মশলার মধ্যে কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে নাড়তে হবে ততক্ষণ না মশলাগুলো কাঁঠালের সঙ্গে ভালো করে লেগে যাচ্ছে। ভালো করে নাড়তে হবে। নাড়ার পর ভালো করে, যাকে বলা হয় কষানো, ভালো করে কষাতে হবে। মাংস যেভাবে কষাই ঠিক সেরকমভাবে কিন্তু এটা ভালো করে কষাতে হবে। ভালো করে কষানো হয়ে যাওয়ার পরে কিন্তু যে চিংড়িগুলো ভেজে রাখা হয়েছিল আগে থেকে, সেই চিংড়িগুলো কিন্তু দিয়ে দিতে হবে। দিয়ে আবারও ভালো করে কিন্তু নাড়তে হবে। এই যে রান্নাটা হচ্ছে এটা কিন্তু ভালো করে কষাতে হবে। মাংস যেভাবে ভালো করে না কষালে মাংস রান্না ভালো লাগে না, ঠিক তেমনই কিন্তু এটা ভালো করে কষাতে হবে। এটা যত ভালো কষানো হবে তত কিন্তু এর টেস্ট বেশি হবে। এরপরে কষানো হয়ে গেলে পরিমাণ মতন জল দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। নেড়ে অল্প আঁচে এটা কিন্তু ফুটতে দিতে হবে। ফুটতে দেওয়ার পরে যে মিট মশলা পাওয়া যায় বাজার থেকে মাংসের মধ্যে দেওয়ার জন্য, সেই মিট মশলা কিন্তু পরিমাণ মতন দিয়ে দিতে হবে ওর উপর দিয়ে। দিয়ে আবার ভালো করে নাড়তে হবে। তোমরা দেখতেই পাচ্ছ কষানোর পরে যে এঁচোড় রান্নার যে কালারটা সেটা কত সুন্দর এসছে এবং কত সুন্দর লাগছে দেখতে, তোমরা একবার কমেন্টে জানাবে, ঠিক আছে? তো এঁচোড় রান্না কিন্তু কমপ্লিট। দেখো কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও আশা করি দারুণ হবে। তো এই ছিল আজকের তোমাদের এঁচোড় রান্না।